সেদিন চারুলতার মনে একরাশ অভিমান জমেছিল। এরপর সত্যি চারু আসেনি আর উৎসবের কাছে। উৎসব নিজেও ওর সাথে দেখা করার চেষ্টা করেনি। এমনকি ইউএসএ যাওয়ার দিনও উৎসব এড়িয়ে গেছে চারুকে। সেদিন দুর্গা পুজোর ষষ্ঠী ছিল। সকালে চারু কাছের দুর্গা মন্দিরে যাচ্ছিল। এই মন্দিরে ও প্রায় প্রত্যেক সপ্তাহেই একবার করে যায়। ওদের গলি পেরিয়ে মেন রোডে উঠে দেখা হয়েছিল উৎসবের সাথে। উৎসব রাস্তার ওপারে দাঁড়িয়েছিল। দুজনের চোখাচোখিও হয়েছিল সেই দিন। কিন্তু উৎসব এরপরই তাড়াহুড়ো করে একটা অটো ধরে বেরিয়ে গিয়েছিল চারুর সামনে, যেন চারুকে দেখেও অদেখা করেছিল। চারুর এই দৃশ্যটা মনে লেগেছিল খুব। উৎসব কি ভাবছে? চারুলতা ভালোবেসেছে বলে উৎসব সামনে এলেই নিজেকে ওর ওপর চাপিয়ে দেবে, ওকে হাতে পায়ে ধরে আটকানোর চেষ্টা করবে? এতটা সস্তা চারু? কথাটা ভেবেই চোখ দুটো ভিজে গিয়েছিল সেই দিন। উৎসবকে এক আলোকবর্ষ সমান দূরের কেউ মনে হয়েছিল আজ। এই ছেলেটা কেউ চেনে না, চিনতে চায়ও না। কথাগুলো আজ এত বছর বাদে আবার মনে পড়ে গেল চারুর। রোজের ব্যস্ততার মাঝেও মনটা ভীষণ থমকে আছে। কিছু মানুষের মুখোমুখি কোনোদিন না হওয়াই ভালো। বেশ তো ছিল চারু নিজের জীবনে। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর ভেবেছিল বিএড করবে, টিচার হবে। কিন্তু বাবার একটা অ্যাক্সিডেন্ট সব বদলে দিল। সুস্থ বাবা এক রাতে দুটো অসাড় পা নিয়ে হুইল চেয়ারকে সঙ্গী করে ফেলল জীবনে। চারুলতা জানত না সেদিন কি করবে। বাবা অচল হয়ে যাওয়ার পর কিভাবে সংসার চালাবে। প্রাইভেট ফার্মে চাকরির তো কোনো পেনশন নেই, জমানো টাকাই ভরসা। কিন্তু সেই দিয়ে আর কদিন চলবে? এই দুশ্চিন্তা রাতের ঘুম কেড়ে নিয়েছিল চারুর। কিন্তু সেই সময় এক বন্ধু বুদ্ধি দিয়েছিল নিজের কিছু করার। চারুলতা ভালো রান্না জানে, সেটাকে কাজে লাগিয়ে যদি কিছু একটা শুরু করা যায়। এই ভাবনা থেকেই চারুলতা হোম ডেলিভারির শুরু। একটু একটু করে নিজের হাতে ব্যবসা দাঁড় করিয়েছে চারু। রোজের এই ব্যস্ততা, হিসেব নিকেশ নিয়ে ভালোই তো ছিল। হয়তো এই কাজের ভিড়ে প্রত্যেক মুহূর্তে একজনকে ভুলে থাকতে চাইতো। সেই চশমা পরা শান্ত মুখটা। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে স্বপ্নে আসতো সে। কিন্তু ঘুম ভাঙতেই চারুলতা নিজেকে বুঝিয়ে নিত, উৎসব নামের কারোর অস্তিত্ব নেই ওর জীবনে। কেউ নেই ওর মনে, সব শেষ। কিন্তু 4 বছর বাদে উৎসব আবার এলো কেন? আর এই শহরে কি আর হোম সার্ভিস নেই? সবাইকে ছেড়ে চারুলতার হোম সার্ভিসেই খাবার অর্ডার দিতে হলো কেন? কথাগুলো ভেবেই বেশ বিরক্ত লাগছিল চারুর। এদিকে পাড়ার খাবার ডেলিভারিগুলো চারুলতা নিজেই গিয়ে দেয়। দূরের ডেলিভারিগুলো দেওয়ার জন্য 2জন ডেলিভারি বয় আছে। তার মানে উৎসবদের বাড়িতেও ওকেই যেতে হবে। কথাটা ভেবেই সারা দিন মনের মধ্যে একটা অস্বস্তি চলছিল। যাই হোক, এই ভাবনার ভিড়েই চারুলতা দুপুরের দিকে উৎসবের বাড়ি এসেছিল। দুবার কলিং বেল বাজানোর পর সেই ছেলেটাই দরজা খুলে দাঁড়িয়েছিল ওর সামনে। উৎসব সেদিন চারুকে দেখে কীরকম স্থির হয়ে গিয়েছিল। ও চারুর দিকে নিষ্পলকভাবে তাকিয়ে বলে উঠেছিল, তুই ভিতরে আয় প্লিজ। এই কথায় চারু অল্প কথায় উত্তর দিয়েছিল, না, কাজ আছে আমার, তোমাদের খাবারটা দিতে এসেছিলাম, এই নাও। কথাটা বলে খাবারের প্যাকেটটা এগিয়ে দিয়েছিল উৎসবের সামনে। উৎসব এই মুহূর্তে প্যাকেট নিতেই চারু আর দাঁড়ায়নি। ও চলে যাচ্ছিল, কিন্তু তখনই উৎসব চারুলতাকে আটকেই বলে উঠল, থ্যাংক ইউ, আমাদের জন্য লাঞ্চ নিয়ে আসলি তুই, তাও আবার এত কিছু রান্না করে। আসলে মা এতদিন বাদে কলকাতা ফিরে ঘর গোছাতে এত ব্যস্ত যে রান্না করার আর টাইম নেই। কথাগুলো একসাথে বলেছিল উৎসব, কিন্তু চারু এই কথার একটা মাপা উত্তরই দিল আজ। অল্প কথাই বলল, থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা আমার কাজ, আর ফিডব্যাক অবশ্যই দিও। কাস্টমারদের রিভিউগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কথাগুলো এতটা স্পষ্ট ভাষায় বলল চারু যে উৎসব থমকে গেল সেই মুহূর্তে। চারুলতা খুব সহজভাবে বুঝিয়ে দিল উৎসবের অস্তিত্ব ওর কাছে ঠিক কী। সেদিন আর উৎসব এরপর কোনো কথা বলতে পারেনি। চারুলতাও আর অপেক্ষা করেনি, জোরে পা চালিয়ে বেরিয়ে এসেছিল ওর সামনে থেকে।
কিন্তু উৎসব আজ বুঝেছিল ভীষণভাবে চারু এই 4 বছরে অনেক বদলে গেছে। সেই পুরনো মেয়েটা হারিয়ে গেছে কোথাও, নাকি উৎসবে নিজের ভুলে হারিয়ে ফেলেছে চারুলতাকে। সেদিনের পর থেকে চারু একজন ডেলিভারি বয়ের হাত দিয়ে খাবারটা পাঠিয়ে দিত উৎসবদের বাড়িতে, কোনোভাবেই যাতে ছেলেটার সামনাসামনি না আসতে হয়। কিন্তু একই পাড়া একই এলাকাতে থাকলে সেই চেষ্টা খুব ফলপ্রসূ হয় না। এই যেমন সেই শনিবার সন্ধেবেলা মেঘলা গম্ভীর এক শহরে চারুলতা দাঁড়িয়েছিল মোড়ের মাথার বাসস্টপের কাছে, অটো ধরে বাজারে যাবে। সেই সময় হঠাৎ উৎসব এসে হাজির। ছেলেটা একরকম যেচে পড়েই কাছে এসে জিজ্ঞাসা করল, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছিস এইভাবে, কোথায় যাচ্ছিস? চারুলতা সেই মুহূর্তে এক মনে ঝোড়ো হাওয়ায় সামনের গাছটার পাতা ঝরা দেখছিল। এই সময় উৎসবকে দেখে ঘোরটা কাটল। এই ছেলেটা এখানে কি করছে, আর ওর সাথে কথা বলারই বা কি দরকার? কথাটা ভেবে খুব অল্প কথায় বলল, কাজ আছে। কথাটা শুনে উৎসব নিজে থেকে আবার বলে উঠল, ছাতা নিয়েছিস তো? যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই কথায় চারুলতা কোনো আর উত্তর দিল না। ও এলোমেলো দৃষ্টিতে এখন অটো খোঁজার চেষ্টা করছে একটা। উৎসবের সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছাই নেই আসলে। কিন্তু উৎসব নিজেই আবার বলে উঠল, আমার বাড়ির প্রিন্টারটা খারাপ হয়ে গেছে, তাই আমি একটু বেরিয়েছিলাম প্রিন্ট করব বলে কিছু পেপারস। যাই হোক, অনেক দিন বাদে কলকাতার এই ঝোড়ো হাওয়া দেখছি, ভালো লাগছে বেশ। কথাগুলো এক নিঃশ্বাসে বলল উৎসব। তবে চারুলতা একটু তির্যক হেসে বলল, এবার কি বলছো? কলকাতার কোনো কিছু তোমার ভালো লাগছে? কয়েক বছর আগেই তো এই শহরটা তোমার দম বন্ধ করে দিত। ছেড়ে যেতে পারলেই বাঁচতে। কথাগুলো যে চারু উৎসবকে শুনিয়ে বলেছিল সেটা উৎসব বুঝেছিল, তাই কিছুটা স্তব্ধ স্বরেই বলল, ছেড়ে না গেলে এই শহরের মর্ম বুঝতাম না। আসলে কেউ না থাকলেই তার থাকাটা সব থেকে বেশি বোঝা যায়, ফিল হয়। কথাগুলো চারুর দিকে নিষ্পলকভাবে তাকিয়ে বলল উৎসব। তবে চারুলতা এর উত্তরে একটু রুক্ষ স্বরেই বলল, তাই বুঝি। কিন্তু আমার মনে হয় কেউ যদি নিজে থেকে দূরে চলে যায় তাহলে সে চলে যাচ্ছে, তার মর্মটা অন্যদের কাছে কমে যায়। তার না থাকাটাই ঠিক মনে হয়। কথাগুলো উৎসবের চোখের দিকে তাকিয়ে বলেছিল চারু। তারপর সামনে যাওয়া একটা চলতি রিকশায় উঠে পড়েছিল আর অটোর অপেক্ষা না করে। আসলে ও এই ছেলেটার থেকে দূরে চলে যেতে চায়, সেদিনের সেই অপমান যন্ত্রণাগুলো থেকে দূরে চলে যেতে চায়। কিন্তু উৎসবের মনে আজ কাজ বিঁধছিল। চারু খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল দুজনের মাঝের দেওয়ালটা কতটা শক্ত, কতটা কঠিন। তবে এড়িয়ে যেতে চাইলেই তো সবসময় এড়িয়ে যাওয়া যায় না। এলোমেলো পথে হঠাৎ দেখা হয়েই যায়। এই যেমন সেই রবিবার দুর্গা মন্দিরে গিয়েছিল চারুলতা। এখানে প্রত্যেক সপ্তাহে আসাটা একটা অভ্যেসের মতো। বাবা মায়ের নামে পুজো দিয়ে খুব মন দিয়ে দুর্গা মাকে প্রণাম করছিল চারু। কিন্তু প্রণাম শেষে চোখ খুলতেই দেখে পাশে উৎসব দাঁড়িয়ে। ঠাকুরের সামনে হাত জোর করলেও চোখ দুটো ছেলেটার চারুর দিকেই ফেরানো। কীরকম থমকে তাকিয়ে আছে উৎসব ওর দিকে। চারুর এটা দেখেই হালকা পারদ চড়ল। শেষে মন্দিরেও এই ছেলেটার সামনাসামনি হতে হলো। কথাটা ভেবেই চারু কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল নিজের। তারপর বেরিয়ে এলো মন্দির থেকে। এই সময় কতগুলো ছোট ছোট বাচ্চা চারুলতার সামনে এসে হাজির। চারু প্রত্যেক সপ্তাহে এই মন্দিরে আসে তো, তাই এই কাছের বস্তির বাচ্চাগুলো চেনা। চারুলতা সেই জন্য সবসময় একটু বেশি করে মিষ্টি আনে। সেদিনও এরপর বাচ্চাগুলোকে দেখে নিজের সব রাগ বিরক্তি ভুলে গিয়েছিল। ও আলতো হেসে সবাইকে প্রসাদের মিষ্টি দিতে শুরু করলো। তখনই হঠাৎ সবার মাঝে একটা চেনা মানুষ ওর দিকে এগিয়ে এসে বলল, আমি এই মিষ্টির ভাগ পাবো না? প্রসাদ কিন্তু হাজার শত্রুকেও দিতে হয়। এই কথাটা শুনে চারুলতা চোখ তুলে দেখল উৎসব ওর দিকে হাতটা বাড়িয়ে আছে নিজের। সেদিন চারু গম্ভীর গলায় বলেছিল, কিন্তু তুমি তো আমার বন্ধু নও, তুমি আমার শত্রুও নও, তুমি আমার কেউ নও। কথাটা খুব স্থির গলায় বলে চারুলতা নির্বিকার মুখে উৎসবের হাতে মিষ্টিটা দিয়েছিল।
তারপর আবার বাচ্চাদের সাথে গল্প করতে শুরু করেছিল উৎসবকে অদেখা করে। আসলে 4টে বছর খুব কম সময় নয়। এতগুলো দিন, এতগুলো মাসে একটা মানুষের অস্তিত্ব খুব সহজেই জীবন থেকে বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। উৎসবও তাই হয়তো চারুলতার কাছে হারিয়ে গেছে। কথাটা ভেবেই চোখ দুটো ভিজে এলো উৎসবের। কিন্তু এর 1 সপ্তাহের মাথায় একটা ঘটনা ঘটল। উৎসব সেদিন রোজের মতন অফিসে বেরিয়েছিল। একটা ইম্পর্টেন্ট মিটিং শেষ করে ঘড়ির দিকে যখন চোখ গেল, তখন বেলা 1টা, লাঞ্চ টাইম হয়ে গেছে। তাই উৎসব ক্যান্টিনের দিকে এগোচ্ছিল। তখনই ওর ফোনে একটা অচেনা নাম্বার উকি দিল। উৎসব কিছু না ভেবেই ফোনটা ধরতে চারুলতার গলা অনেকদিন বাদে ওর ফোনে ভেসে উঠল। উৎসব, তুমি সিটি হসপিটালে চলে এসো যত তাড়াতাড়ি সম্ভব। চারুলতার কথাটা শুনে ও অবাক হয়েই বলল, তুই কল করেছিস আমাকে? কিন্তু কি হয়েছে? সিটি হসপিটাল কেন আসবো? এই কথায় চারুলতা শান্ত গলায় বলল, কিছু হয়নি, তুমি শুধু তাড়াতাড়ি সিটি হসপিটাল চলে এসো, রাখছি। কথাটা বলেই চারু ফোনটা কেটে দিয়েছিল। কিন্তু উৎসব কিছুই বুঝতে পারেনি এই মুহূর্তে। হঠাৎ চারু সিটি হসপিটাল কেন ডাকছে? কারোর কি কিছু হয়েছে? কথাটা ভাবতে ভাবতেই মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। উৎসবের বুকটা যেন কেঁপে উঠল আচমকা। উৎসব সেই সময় নিজেকে নিজেই বুঝিয়ে বলল, না না, মায়ের কিছু হয়নি। এই তো সকালে মা একদম ঠিক ছিল, ওকে অফিস বেরোনোর আগে ব্রেকফাস্ট করে দিল, মায়ের কিছু হয়নি। কথাগুলো নিজের মনেই বারবার বলতে বলতে উৎসব হসপিটালে এসে পৌঁছলো। ফার্স্ট ফ্লোরের করিডোরে এসে দেখল চারুলতা, চারুর মা আর পাড়ার কজন এখানে দাঁড়িয়ে। এই সময় উৎসব ভীষণ থমকেই চারুর কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হলো, এখানে ডাকলি কেন আমাকে? কথাটা বলতে বলতেও ওর গলাটা ধরে আসছিল। সেই সময় চারু উৎসবকে কিছুটা স্থির গলায় বলল, উৎসব, কাকিমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের মেন রোডের পোস্ট অফিসে গিয়েছিল ওই 11টার সময়। তখন একটা বাইক এসে খুব জোর ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। আমরা পাড়ার সবাই জানতে পেরে কাকিমাকে এই হসপিটালে এনে ভর্তি করি। কাকিমা এখন আইসিইউতে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল চারুলতা। কিন্তু উৎসব এই সব শুনে কীরকম কাঁপতে শুরু করেছিল হঠাৎ। ওর হাত পা কাঁপতে শুরু করেছিল ভীষণ। ও স্থিরভাবে আর দাঁড়িয়ে থাকার অবস্থায় ছিল না, পায়ের ভর হারিয়ে পড়ে যাচ্ছিল মাটিতে। তখনই চারুলতা ওকে ধরে নিয়েছিল শক্ত করে। সেই সময় উৎসব নিজের মনে বিড়বিড় করে যাচ্ছিল, মায়ের কিছু হতে পারে না, মা চলে যেতে পারে না আমার বাবার মতো। মা চলে গেলে আমি থাকবো কি করে? না, এটা হতে পারে না। কথাগুলো বলতে বলতে থরথর করে কাঁপছিল ওর সারা শরীর। সেই সময় চারু ওকে ধরে কোনোভাবে বসিয়েছিল। চারুর আজও মনে আছে উৎসবের নার্ভের প্রবলেমের কথা। উৎসব মানসিক চাপ, টেনশন সহ্য করতে পারে না। নার্ভাস ব্রেকডাউন হয়ে যেতে পারে ওর। কথাটা ভেবেই পুরনো সমস্ত খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে রেখে চারু উৎসবকে শক্ত করে ধরেছিল। তারপর ওকে বুঝিয়ে বলেছিল, উৎসব, শান্ত হও, কাম ডাউন, কিছু হবে না কাকিমার, ডাক্তাররা আছে, সব ঠিক হয়ে যাবে। এরকম করলে কাকিমার পাশে থাকবে কি করে? শি নিডস ইউ রাইট নাও। কথাগুলো বলে ও বেশ কিছুক্ষণ উৎসবের হাতটা ধরে রেখেছিল একইভাবে। আস্তে আস্তে উৎসব এরপর শান্ত হয়েছিল। কিছুটা জল খেয়ে একটু শরীরটা ঠিক লাগছিল। তখন চারুলতা আস্তে গলায় বলে উঠেছিল, কাকিমার একটা ব্রেন সার্জারি হবে, মাথায় চোট লেগেছে, তোমাকে কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, তাহলে ডাক্তার সার্জারি শুরু করতে পারবে। কথাটা শুনে উৎসবের চোখে জল চলে এসেছিল। মাকে আর ফিরে পাবে তো? কথাটা ভেবে হাত পা অবশ হয়ে যাচ্ছিল কেমন। তাও কোনোভাবে নিজেকে সামলে ও চারু আর পাড়ার কিছু লোকের সাথে হসপিটালের রিসেপশনে এসেছিল। তারপর বন্ডের পেপার সাইন করে সার্জারি শুরু হতে হতে আরও আধ ঘন্টা লেগেছিল। সেদিন এরপর উৎসব ভীষণ চুপ হয়ে গিয়েছিল। পুরনো ঘটনাগুলো যেন চোখের সামনে ভাসছিল। কত হাসি খুশি একটা পরিবার ছিল ওদের। বাবার একটা ভুল সবটা তছনছ করে দিল। যেদিন বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, মা এলোমেলো অবস্থায় কাঁদতে কাঁদতে রাস্তায় পড়ে গিয়েছিল। যেন একটা বিরাট ঝড়ের মুখোমুখি হয়েছিল সেই দিন। কত অপমান, কত লোকের কথা শুনেছে এরপর।
ওই একটা ঘটনা ওদের গায়েও চোরের তকমা লাগিয়ে দিয়েছিল। আর বাবা যেদিন গলায় দড়ি দিল সেদিন তো মা নিজের শরীরের সব শক্তি হারিয়ে বসে পড়েছিল মাটিতে। 20 বছরের সম্পর্ক ছিল দুজনের, কিভাবে মেনে নেবে একজনের এইভাবে চলে যাওয়া? আর উৎসবের তো পুরো পৃথিবীটাই শেষ হয়ে গিয়েছিল এক মুহূর্তে। আজও রাতে স্বপ্নে মাঝে মাঝে বাবার ঝুলন্ত পা দুটো দেখতে পায় উৎসব। ঘুম ভেঙে আঁতকে ওঠেও মাঝে মাঝে। এই কথাগুলোই ভাবছিল স্থির হয়ে। তখনই একজন নার্স এসে বলল, পেশেন্টের ব্লাড গ্রুপ বি পজিটিভ, রক্ত লাগবে ওনার। আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই এখন, যদি আপনাদের মধ্যে কেউ ডোনেট করেন। কথাগুলো শুনে উৎসব জোরে বলে উঠল, আমি রক্ত দেব, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। কথাটা বলার পরে নার্স উৎসবকে নিয়ে গেল ভেতরে। 3 বোতল ব্লাড লেগেছিল অরুণিমার। এরপর উৎসব যখন ব্লাড দিয়ে বেরিয়ে এসেছিল, ওর সারা শরীর ভীষণ দুর্বল লাগছিল, মাথাটাও যেন ঘুরছিল হালকা হালকা। এই সময় উৎসব নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। চারুলতা সেটা দূর থেকে খেয়াল করে দৌড়ে এসে ওকে শক্ত করে ধরল। উৎসব আলতো চোখে সেদিন দেখেছিল চারুকে। মনে হচ্ছিল নিজের শরীরের মনের সমস্ত ভার চারুকে দিয়ে দিতে। চারুই একমাত্র নিজের যে ওকে সবসময় সামলে এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে চারু ওকে ধরে পাশের বেঞ্চটাতে বসিয়েছিল। স্মৃতিলেখা জল নিয়ে এসেছিল উৎসবের জন্য। পাড়ার যে কয়েকজন লোক হসপিটালে ছিল তাদের মধ্যে হিরেনবাবু কিছু ফল নিয়ে ওর কাছে এসে বলেছিল, এগুলো খেয়ে নাও একটু বাবা, অনেকটা রক্ত দিয়েছ, শরীর তো খুব দুর্বল হয়ে আছে। এই কথায় উৎসব ক্ষীণস্বরে বলেছিল, প্লিজ খাবো না, আমি খেতে ইচ্ছে করছে না আমার। এই কথায় চারুলতা আর চুপ থাকতে পারেনি। একটু জোর দেখিয়ে বলেছিল, খাবে না মানে? এতটা রক্ত দিয়ে এসেছো, তোমাকে এখন ইচ্ছে না করলেও খেতে হবে। কথাগুলো শুনে উৎসব আর না বলতে পারেনি। অনিচ্ছা সত্ত্বেও 2টো আপেলের টুকরো মুখে দিয়েছিল শুধুমাত্র চারুর জন্য। সেদিন অপারেশন মিটতে মিটতে সন্ধে হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল অপারেশন সাকসেসফুল হলেও এখন আইসিইউতে রাখতে হবে। তবে এরপর রাত বেড়েছিল শহরে, একে একে পাড়ার লোকরাও চলে গিয়েছিল হসপিটাল থেকে। স্মৃতিলেখা আর চারুকে এই সময় উৎসব নিজেই বলেছিল, চলে যাও তোমরা, সারাটা দিন ধরে হসপিটালে, ওদিকে কাকু একা আছে বাড়িতে। এই কথায় স্মৃতিলেখা উৎসবের মাথায় হাত দিয়ে বলেছিল, চিন্তা করো না মা, একদম ঠিক হয়ে যাবে। কথাটা বলতে বলতে ওর চোখটাও ভিজে এসেছিল। যাই হোক, সেদিন এরপর চারুলতা মাকে নিয়ে বেরিয়ে এসেছিল হসপিটাল থেকে, কিন্তু চলে যাওয়ার মুহূর্তে এক পলক ফিরে তাকিয়েছিল উৎসবের দিকে। কীরকম শুকনো মুখে একা হসপিটালের করিডোরে বসে আছে ছেলেটা, যেন এলোমেলো হয়ে গেছে এই কয়েক ঘন্টায় পুরোপুরি। সেদিন হসপিটালের বাইরে এসে উৎসবের মুখটাই চোখে ভাসছিল চারুর, তাই ও মায়ের সাথে ট্যাক্সিতে উঠতে পারেনি। শেষ মুহূর্তে বলে উঠেছিল, মা তুমি বাড়ি যাও, উৎসব একা আছে এখানে, আজ রাতটা আমি ওর সাথে হসপিটালেই থাকবো। স্মৃতিলেখা এই কথায় আর কোনো আপত্তি করেনি। ও নিজেও বলে উঠেছিল, তোর বাবা বাড়িতে একা না থাকলে আমিও থেকে যেতাম রাতটা। সত্যি ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগছে। মা ছাড়া তো নিজের বলতে আর কেউই নেই উৎসবের। যাই হোক, সাবধানে থাকিস, রাতে খেয়ে নিস কিছু, আমি বাড়ি পৌঁছে ফোন করব। কথাটা বলে স্মৃতিলেখা ট্যাক্সিতে উঠেছিল। মা চলে যাওয়ার পরে চারুলতা এবার ধীর পায়ে দোতলার করিডোরে ফিরে এসেছিল উৎসবের কাছে। সেদিন উৎসব ওকে প্রথমে খেয়াল করেনি, নিজের মনেই চুপ করে বসেছিল একা একা। চারুলতা এই মুহূর্তে কিছু না বলে উৎসবের পাশে এসে বসেছিল। উৎসব এবার নিজের ঘোরটা কাটিয়ে চারুকে দেখে অবাক হয়ে বলেছিল, তুই তুই যাসনি? এই প্রশ্নে চারুলতা শান্ত গলায় বলেছিল, না, ভাবলাম রাতে যদি কিছু দরকার লাগে তাই থেকে গেলাম। উৎসব এই কথায় নিষ্পলক চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর তারপরে বলছে, থ্যাঙ্কস, এত কিছুর পরও তুই আমার জন্য। না, ছেলেটার কথাটাকে শেষ হতে না দিয়েই চারুলতা বলে উঠল, প্লিজ এই ভুল ধারণাটা মনের মধ্যে রেখো না। তুমি বলে না, অন্য যে কেউ বিপদে পড়লেও আমি ছেড়ে যেতাম না। আর কাকিমা তো আমার খুব নিজের, কাকিমাকে এই অবস্থায় ফেলে কি করে চলে যাব? কথাগুলো ভীষণ স্পষ্টভাবে বলেছিল চারু, কিন্তু উৎসব এই সব শুনে খুব আস্তে গলায় বলেছিল, সেই আমি কে, আমার জন্য কেনই বা আলাদা করে ভাববি? কথাগুলো চারুর আলতোভাবে কানে আসলেও ও আর কোনো উত্তর দেয়নি। তবে সেই মুহূর্তে খেয়াল করেছিল উৎসবের মুখটা খুব ছোট হয়ে গেছে। এই সময় ওর কি উচিত
আরও ভেবে কথা বলা ছেলেটার সাথে। কথাটা ভাবতেই চারুলতা কিছুটা সময় নিয়ে বলে উঠল, ক্যান্টিনে চলো, কিছু খেয়ে নেবে। এই কথায় উৎসব স্থির গলায় বলেছিল, মা আইসিইউতে, আমি কি করে খাবো? আমার গলা দিয়ে খাবার নামবে না। সরি প্লিজ, আর আমায় খাওয়ার কথা বলিস না। কথাগুলো খুব বিধ্বস্তভাবে বলেছিল উৎসব, কিন্তু চারুলতা এই কথায় নিজের মনেই বলে উঠেছিল, 3 বছর আগে আমিও ঠিক এই জায়গাতেই ছিলাম বাবার জন্য। ডাক্তাররা তো বলে দিয়েছিল না বাঁচারই চান্স বেশি। সেই সময় একটা নিজের লোক পাশে ছিল না। আসলে সবার খুব ভয় যদি টাকা চাই। 15 দিন বাবা আইসিইউতে ছিল। মা হসপিটালের বিল মেটানোর জন্য একে একে নিজের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিল। সব শেষ হয়ে গিয়েছিল আমাদের, কিন্তু তাও আমি খেয়েছিলাম। না খেলে বাঁচবো কী করে, আর না বাঁচলে একা একা লড়বো কী করে। কথাগুলো ভীষণ নিঃস্ব গলায় বলেছিল চারুলতা, কিন্তু এই সব শুনে উৎসব কীরকম চুপ হয়ে গিয়েছিল ওর সামনে। এত কিছু হয়েছে মেয়েটার সাথে, আর উৎসব জানতেও পারলো না, একটা দিনের জন্য পাশে থাকতে পারলো না চারুর। ভেবেই ভীষণ রাগ হচ্ছিল নিজের ওপর। সেই সময় চারু উৎসবের পাশে উঠে দাঁড়িয়ে আবার বলল, ক্যান্টিনে চলো, না খেলে শুধু নিজের শরীর খারাপ হয়, খারাপ সময় পার করা যায় না। চারুর কথাগুলো শুনে উৎসব আর না বলেনি, উঠে দাঁড়িয়েছিল ক্যান্টিন যাবার জন্য। সেদিন ক্যান্টিনে খাবার অর্ডার করার সময় ওয়েটার বলেছিল, এত রাতে শুধু ডিম টোস্ট আর বাটার টোস্টই পাওয়া যাবে। এই কথায় চারুলতার সঙ্গে সঙ্গেই বলেছিল, তাহলে শুধু বাটার টোস্টই দিন, ডিমে তো উৎসবের অ্যালার্জি আছে। কথাটায় উৎসব ঘুরে তাকিয়েছিল চারুর দিকে, তারপর নিজের মনেই বলে উঠেছিল, তোর এখনও মনে আছে আমি কি খাই কি না খাই? চারু এই প্রশ্নের আর কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার কিছু নেই আসলে। একটা পুরনো গল্প ছিল, সেই গল্পের সমস্ত শব্দগুলো ওর মনে আছে, শুধু গল্পটা এখন শেষ। সেদিন এই ভাবনার ভিড়ে গভীর রাত নেমেছিল শহরে। উৎসব ক্লান্ত শরীরে করিডোরের চেয়ারে বসে চারুর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল অঘোরে। চারু এই মুহূর্তে কোনোভাবেই উৎসবকে সরিয়ে ফেলতে পারেনি ওর কাছ থেকে। হাজার চাইলেও এতটা কঠিন করতে পারেনি নিজেকে। ওর নিস্তেজ শরীর, ফ্যাকাশে মুখটা দেখে ভীষণ মায়া হচ্ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে চারুলতার চোখ দুটো বুজে আসছিল ঘুমে। এই মুহূর্তে নিজের অজান্তেই চারুও উৎসবকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। ভোরের আলো ফুটতে আস্তে আস্তে ঘুম ভেঙেছিল উৎসবের। তবে আজ চোখ খুলে চারুলতাকে নিজের এত কাছে দেখে উৎসব ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না। অনেক দিন বাদে চারুর একটা মিষ্টি গন্ধ পাচ্ছিল এত কাছ থেকে। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত, চারু সব খারাপ লাগাগুলোকে ভুলে ওর কাছেই রয়ে যেত সারা জীবন। কিন্তু এই ভাবনার মাঝেই চারু জেগে উঠেছিল। ও উৎসবকে এত কাছে দেখে সঙ্গে সঙ্গে দূরে সরে গিয়েছিল নিজে। ভীষণ অস্বস্তি হচ্ছিল ওর সেই মুহূর্তে। কিভাবে ঘুমিয়ে পড়ল চারু, তাও আবার এই ছেলেটার হাত জড়িয়ে। সেদিন আর এরপর চারু হসপিটালে থাকেনি উৎসবের সাথে, বাড়ি চলে এসেছিল সকাল সকাল। কিন্তু উৎসব সেদিনও সারাদিন হসপিটালে ছিল। অরুণিমাকে আজও আইসিইউতে রাখতে হয়েছে। অবস্থা একটু বেটার হলেও রিস্ক এখনও কাটেনি পুরোপুরি। যাই হোক, সেদিন সারাদিন হসপিটালে থাকার পর উৎসব যখন বাড়ি ফিরেছিল ঘড়িতে তখন রাত 10টা। নিজেকে আজ এই এত বড় শহরে ভীষণ একা লাগছিল। মনে হচ্ছিল উৎসব যেহেতু একটা সময় সম্পর্কের দাম দিতে পারেনি, তাই আজ ওর আশপাশটা এত ফাঁকা, এত শূন্য। সেদিন বাড়ি ফিরে ঘর অন্ধকার করে বসেছিল, তাই অন্ধকারের গভীরে মিশে যাচ্ছিল যেন নিজে। স্মৃতিলেখা সেদিন জানলা থেকে খেয়াল করেছিল উৎসবের গাড়িটা বাড়ির বাইরে দাঁড় করানো, তার মানে ছেলেটা ফিরেছে হসপিটাল থেকে। কথাটা ভেবেই স্মৃতিলেখা চারুর ঘরে এসেছিল। চারু খুব মন দিয়ে একটা বই পড়ছিল। স্মৃতিলেখা সেই সময় নিজে থেকেই বলে উঠেছিল, উৎসব ফিরেছে জানিস, ওর গাড়িটা বাড়ির বাইরে দাঁড় করানো দেখলাম। একটু খাবার পাঠাচ্ছে ছেলেটার জন্য, নিয়ে যা না মা। সারাটা দিন হসপিটালে, কি খেয়েছে না খেয়েছে কে জানে। কথাগুলো এক নিঃশ্বাসে বলল স্মৃতিলেখা। চারু এর উত্তরে আর না বলতে পারল না। যদিও এই ছেলেটার সাথে দূরত্ব রাখাটাই ঠিক, কিন্তু সব সময় আসলে হিসেব মেনে চলা যায় না। যাই হোক, খাবারটা দিয়েই চলে আসবে আজ, আর কোনো কথাই বাড়াবে না। এই সব ভাবতে ভাবতেই গিয়েছিল চারুলতা উৎসবদের বাড়ি। কিন্তু 3-4 বার কলিং বেল বাজাবার পর উৎসব যখন পরিশ্রান্ত চেহারায় ওর সামনে দরজা খুলে দাঁড়িয়েছিল,
চারুলতা সেই মুহূর্তে আর নির্বিকার হয়ে থাকতে পারেনি। নিজের মনেই বলে উঠেছিল, তোমার রাতের খাবার মা পাঠিয়েছে। কথাটা শুনে উৎসব কয়েক সেকেন্ড থমকে চুপ থেকে চারুলতার কাছ থেকে টিফিন কৌটোটা নিয়েছিল। তারপর আস্তে গলায় বলে উঠেছিল, কাকিমার আবার কষ্ট করে এত রাতে খাবার পাঠানোর কি দরকার ছিল, আর কত করবে আমার জন্য। এই কথায় চারুলতা অল্প কথায় বলেছিল, খেয়ে নিও। উৎসব এই কথায় হ্যাঁ না কিছুই আর বলেনি। আসলে সত্যি ওর আর খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এক ঘর অন্ধকার ওকে যেন টানছে, যেখানে খিদে নেই, তৃষ্ণা নেই। সেদিন উৎসবের মুখটা দেখে চারু কিছু একটা বুঝেছিল, তাই সেই মুহূর্তে চলে না গিয়ে নিজেই হঠাৎ বলেছিল, ভেতরে চলো, আমি খাবার বেড়ে দিচ্ছি, খাবে এখনই। উৎসব কথাটা শুনে চারুর দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। একটা সময় এই মেয়েটাকে কত কষ্ট দিয়েছেও, নিজে থেকে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও একবার দেখা পর্যন্ত করেনি। সেই মেয়েটা এত কিছুর পরও ওর জন্য চিন্তা করছে। কথাটা ভেবে উৎসবের চোখ দুটো নিচে নেমে গেল আপনা আপনি। সেদিন এরপর চারুলতা উৎসবকে খাবার বেড়ে দিয়েছিল, কিন্তু তাও ছেলেটা ভীষণ গুম হয়েছিল। ভাতগুলোকে নিয়ে শুধু নাড়াচাড়া করে যাচ্ছিল। আসলে মায়ের কথা মনে পড়ছে ভীষণ। সেদিন রাতের দিকে বৃষ্টিটা বেড়েছিল কলকাতায়। চারুলতা এক কাপ কফি নিয়ে জানলার কাছে এসে বৃষ্টি দেখছিল চুপচাপ। এই বৃষ্টির ঝিরঝিরে শব্দের মধ্যে একটা মিউজিক আছে, ভালো লাগে বেশ শুনতে। এই সময়ে স্মৃতিলেখা এসেছিল হিসেবের খাতা নিয়ে। মা সারাদিনের ব্যবসার হিসেব নিয়ে রাতে এসে বসে। যাই হোক, চারুলতা হিসেব চেক করতে করতেই হঠাৎ মা এই ওই কথার ভিড়ে বলে উঠল, জানিস উৎসবকে রাতের খাবার দিতে গিয়েছিলাম, ছেলেটার তো হেঁচে হেঁচে অবস্থা খারাপ। আজ নাকি বৃষ্টিতে ভিজেছিল, তাই ঠান্ডা লেগে গেছে। এই কথায় চারু মুখে কিছু না বললেও মনে মনে অল্প চিন্তা হচ্ছিল উৎসবের জন্য। ওর সঙ্গে বাসে যাবে বলেই তো সারাটা রাস্তা ভিজতে ভিজতে গেল, আর এদিকে তো অল্পেতেই ঠান্ডা লাগার ধাত উৎসবের। যাই হোক, ও কেন এত ভাবছে? ঠান্ডা লেগেছে, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। না, এসব ভাবনার পর চারু জোর করেই নিজের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, লাভ ক্ষতির হিসেবে মন বসিয়েছিল। যাই হোক, পরের দিন অর্ডারের ভালো চাপ থাকায় চারু আর হসপিটালে যায়নি। সেদিন স্মৃতিলেখা দেখতে গিয়েছিল উৎসবের মাকে। তবে বিকেলের দিকে যখন ও ফিরেছিল, সঙ্গে উৎসবও ছিল আজ। চারুলতা তো সেদিন দরজা খুলে থমকে গিয়েছিল। মায়ের সাথে উৎসব দাঁড়িয়ে। ছেলেটার চোখ মুখ একদম বসে গেছে, দেখে মনে হচ্ছে খুব শরীর খারাপ। সেই সময় স্মৃতিলেখা চারুকে বলে উঠল, ধর ছেলেটাকে ভিতরে নিয়ে যা, প্রচণ্ড জ্বর ওর। এই কথায় চারু নিজের মনেই বলে উঠল, কি কি বলছো? তারপর সাথে সাথেই উৎসবকে ধরে কোনো রকমে ঘরে নিয়ে এসে সোফায় বসালো। স্মৃতিলেখা এবার ভিতরে এসে বলে উঠল, আরে বলিস না, এমন পাগল ছেলে, এই তো জ্বর গায়ে হসপিটাল গেছে একা একা। কি একটা অরুণিমার ব্লাড রিপোর্ট কালেক্ট করার ছিল, সেই জন্য। আর হসপিটালে তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ভাগ্যিস আমি অরুণিমাকে দেখতে গিয়েছিলাম আজ, সাথে সাথে ছিলাম ওর সেই সময়ে। কথাগুলো শুনে চারু খেয়াল করলো উৎসবের ফ্যাকাশে চেহারাটা। তারপর আর নিজেকে আটকাতে না পেরে উৎসবের কপালে হাত দিয়ে দেখল, সত্যি জ্বরে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। কাল তো মায়ের মুখে শুনে ভেবেছিল সামান্য ঠান্ডা লেগেছে হয়তো, কিন্তু এতটা শরীর খারাপ হয়ে যাবে ভাবেনি। কলেজ লাইফেও একবার এরকম বাড়াবাড়ি রকমের জ্বর হয়েছিল উৎসবের। এই এলোমেলো চিন্তার ভিড়েই চারুর বাবা হুইল চেয়ারে করে এগিয়ে এসে স্মৃতিলেখাকে বলল, তুমি খুব ভালো করেছো ওকে এখানে নিয়ে এসে। এত জ্বরের মধ্যে ছেলেটাকে একা বাড়িতে রাখা কোনোভাবেই ঠিক না। ওকে তুমি আর চারু ধরে নিয়ে গিয়ে শুইয়ে দাও, আমি ডাক্তারকে কল করছি। কথাগুলো বলার পর চারুলতা আর দেরি না করে উৎসবের হাতটা ধরে ওকে কোনো রকমের সামনের ঘরটায় নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল। উৎসব এই সময় কোনো কথা বলছিল না, জ্বরের ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সেদিন ডাক্তার এসে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ব্লাড টেস্ট দিয়েছিল করতে। এটা ভাইরাল ফিভারও হতে পারে, তবে ওষুধ পড়ার পরেও জ্বর নামেনি উৎসবের। ছেলেটা একদম নিস্তেজ হয়ে গিয়েছিল, মাঝে মাঝে ভুল বকছিল, কেঁপে উঠছিল খুব। চারুর এই সময় ভয় লাগছিল অদ্ভুত, সেই যেমন 7-8 বছর আগে লেগেছিল যখন উৎসব কলেজ থেকে ধুম জ্বর গায়ে ফিরেছিল। 3-4 দিন কোনো হুঁশ ছিল না ওর। সেই সময়ও চারু উৎসবের মাথার কাছে গিয়ে বসে থাকতো। অরুণিমা ক্লান্ত হয়ে গেলেও জলপট্টি দিয়ে দিত। মাঝে মাঝে থার্মোমিটার গায়ে লাগিয়ে দেখত জ্বরটা একটু নেমে
হয়েছে নাকি? কথাগুলো খুব মনে পড়ছিল আজ। উৎসবকে আজকেও চারু জলপট্টি দিয়ে দিচ্ছিল, মাঝে মাঝেই কপালে হাত দিয়ে দেখছিল জ্বর আছে কি না। সেই সময় ছেলেটাকে দেখে নিজের ওপরও রাগ হচ্ছিল একটু একটু। কাল তো ও উৎসবকে বারণ করতে পারতো বৃষ্টিতে ভেজার জন্য। যদি কাল উৎসবের কথায় রাজি হয়ে ট্যাক্সিতেই ফিরতো তাহলে হয়তো এতটা জ্বর বাঁধাতো না ছেলেটা। যাই হোক, এই এলোমেলো চিন্তার ভিড়ে রাতটা কেটে যাওয়ার পর আস্তে আস্তে উৎসবের জ্বর নেমেছিল। কিন্তু জ্বরের ঘোরটা কাটতেও চারুকে নিজের এত কাছে বসে থাকতে দেখে অবাক হয়ে বলেছিল, তুই? আমি তো মাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, কাল আমি বাড়ি ফিরিনি। কিছু ঠিক মনে পড়ছে না। চারুলতা এইসব প্রশ্নে একটু রেগেই উত্তর দিল, বাড়ি ফিরবে কি করে? জ্বরের জন্য তো হসপিটালেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ভাগ্যিস মা গেছিল হসপিটালে কাকিমাকে দেখতে। মাই তোমাকে ট্যাক্সি করে আমাদের বাড়ি নিয়ে এসেছে। সারা রাত তোদের কোনো হুঁশ ছিল না। আর আরেকটা কথা, প্রথমত কে বলেছিল তোমাকে সেদিন বৃষ্টিতে ভিজতে? জানো না তোমার ঠান্ডা লাগার ধাত আছে? আর দ্বিতীয়ত, যদি বৃষ্টিতে ভিজে জ্বরটা বাঁধালেই তাহলে কি দরকার ছিল তোমার সেই জ্বর নিয়ে হসপিটালে কাকিমার রিপোর্ট আনতে যাওয়ার? আমাকে ফোন করতে পারতে, আমি নিয়ে আসতাম রিপোর্ট। কথাগুলো ঝড়ের গতিতে বলে চলে গেল চারু। উৎসব এই সময় অপরাধীর মতো মুখ করে বসেছিল, তবে মনে মনে বেশ ভালো লাগছিল এই মুহূর্তে। মনে হচ্ছিল পুরনো চারুকে ফিরে পেয়েছে আবার, যে ওকে বকতো, শাসন করত, যে ওর জন্য ভীষণ চিন্তা করত। তার মানে একটা কথা সত্যি, চারু আজও ওকে খুব ভালোবাসে। শুধু অভিমানের আড়ালে ভালোবাসাটা চাপা পড়ে গেছে। কিন্তু সেদিন উৎসবের এই ভাবনার ভিড়েই চারুর হঠাৎ খেয়াল হয়েছিল ও আপন মনে হিসেবের বাইরে অনেক কথা বলে ফেলেছে। ও হঠাৎ দুজনের মাঝের দেওয়ালটা আলগা করে দিয়েছে। এটা ঠিক না। তাই ও আর কোনো কথা না বাড়িয়ে চলে গিয়েছিল অন্য ঘরে। সেদিন চারু নিজেকে কঠিন করেছিল আবার। না, উৎসবকে নিয়ে ভাববে না, ওর জন্য চিন্তা করবে না একদম। উৎসব কি ইউএসএ যাওয়ার সময় ওর কথা ভেবেছিল? মুখের ওপর তো বলেছিল কোনো ফিলিংস নেই ওর। চারুলতা সেই সব পুরনো কথা কখনোই ভুলবে না। আর ছেলেটার তো একটু জ্বরই হয়েছে, ওরকম জ্বর কত লোকের হয়। সেদিন এই এলোমেলো ভাবনার ভিড়েই রান্নার কাজে মন দিয়েছিল। আজ অনেকগুলো অর্ডার আছে, সব কিছু টাইমে পাঠাতে হবে। যাই হোক, সারাদিন ব্যস্ততার ভিড়ে কেটে যাওয়ার পর ওই দুপুরের দিকে একটু ফ্রি হয়েছিল চারু। সেই সময় মোবাইলে কাস্টমারদের রিভিউগুলো পড়ছিল। তখনই মা এসে বলল, দেখ না, উৎসব সকাল থেকে কিছুই খাচ্ছে না। আমি এখন অল্প ভাত নিয়ে গেলাম, সেটাও 2 চামচ খেয়ে সরিয়ে দিল। আসলে জ্বরের মুখে কিছুই ভালো লাগে না, কিন্তু কিছু না খেলে ওষুধটা খাবে কি করে বল? কি যে বলি। কথাটা বলে স্মৃতিলেখা রান্নাঘরে চলে গিয়েছিল, কিন্তু চারু আরেকবার জড়িয়ে পড়েছিল উৎসবের চিন্তায়। ছেলেটা সারাদিন কিছু খায়নি মানে, এরপর আবার জ্বর এলে ওষুধ খাবে কি করে? কথাটা ভেবেই মনে পড়ল, উৎসব আগে এই জ্বরের সময় একটা স্যুপ খেতে বেশ ভালোবাসতো, ওর মা বানিয়ে দিত। চিকেন সব সবজি দিয়ে স্যুপ, রান্নাটা চারু শিখেছিল, তারপর নিজেও উৎসবকে বানিয়ে খাইয়েছে। সেটাই যদি আজ বানিয়ে দেয় তাহলে খাবে নিশ্চয়ই ছেলেটা। কথাটা ভেবেই ও রান্নাঘরের দিকে গেল। তারপর হাতের কাছে যা ছিল সেই সব দিয়ে স্যুপটা বানিয়ে থমকে গেল কয়েক সেকেন্ড। না, নিজের হাতে নিয়ে গেলে হবে না, তাহলে বেশি কনসার্ন দেখানো হয়ে যাবে। তাই মায়ের হাত দিয়ে পাঠিয়েছিল উৎসবের ঘরে। এরপর কিছুক্ষণ বাদে স্মৃতিলেখা এসে হাসি মুখে বলেছিল চারুর কাছে, যাক বাবা, ছেলেটা পেটে কিছু দিল শেষে, পুরো স্যুপটা খেয়ে নিয়েছে, আমি ওষুধও খাইয়ে দিয়ে এসেছি। কথাটা শুনে চারুর মনটা যেন একটু শান্ত হলো। আসলে না চাইতেও ভাবনাগুলো এসে যায়, হয়তো পুরনো অভ্যেস। কিন্তু সেদিন সন্ধেবেলা উৎসবের ঘরে যেতেই হয়েছিল ওকে। আসলে স্মৃতিলেখা সেদিন এসে চারুকে বলেছিল, আমি তোর বাবাকে নিয়ে একটু মন্দির যাচ্ছি, কফি করে রেখেছি, খেয়ে নিস, আর উৎসবকেও একটু দিস। কথাটা বলে স্মৃতিলেখা বেরিয়ে গিয়েছিল, কিন্তু চারুলতা বাধ্য হয়ে কফি নিয়ে এসেছিল উৎসবের কাছে। ছেলেটার ক্লান্ত চোখ মুখ যেন কয়েক সেকেন্ডে উজ্জ্বল হয়ে উঠল এই মেয়েটাকে দেখে। তবে চারুলতা অল্প কথাই বলেছিল, তোমার কফি, খেয়ে নিও। কথাটা বলেই ও চলে যাচ্ছিল, তখনই উৎসব বলে উঠল, 2 মিনিটও কি বসা যায় না আমার কাছে এই ঘরে? কথাটায় চারু একটু গম্ভীর হয়েই বলল, কাজ আছে আমার। কেন, কোনো দরকার ছিল? এই প্রশ্নে উৎসবের যেন হঠাৎ খারাপ লাগলো খুব। ওর নিজের মনেই বলে উঠল, থাক, কোনো দরকার নেই, আর আমি চলে যাচ্ছি। এমনিও কাল রাত থেকে এখান থেকে অনেক অসুবিধা করছি তোর।
কথাটা বলে উৎসব চাদরটা সরিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু কাল সারা রাত এতটা জ্বর থাকায় শরীরটা ভীষণ দুর্বল ছিল, তাই মাথাটা ঘুরে গেল হঠাৎ। উৎসব টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল সেই মুহূর্তে, কিন্তু চারুলতা এটা দেখে তাড়াতাড়ি উৎসবকে আঁকড়ে ধরলো। তারপর ওকে খাটে বসিয়ে বেশ উত্তেজিত হয়েই বলে উঠল, কি হচ্ছেটা কি? তুমি নিজে জানো না তোমার শরীর কতটা উইক? একদম খাট থেকে নামবে না। চারুলতার শাসনে উৎসব শান্ত হলেও মুখটা থম মেরে বসেছিল। চারু তখন বাধ্য হয়ে বলেছিল, আচ্ছা বলো, কি কথা বলবে? আছি আমি এখানে। এই কথায় উৎসব 2 সেকেন্ড সময় নিয়ে বলেছিল, দুপুরের স্যুপটা তুই বানিয়েছিলিস তাই না? আমি তোর রান্না চিনি। কাকিমার হাত দিয়ে কেন পাঠিয়েছিলিস? নিজেই আসতে পারতিস। কথাগুলো চারুর চোখের দিকে তাকিয়ে বলেছিল উৎসব, কিন্তু চারুলতা এই সব প্রশ্নে বেশ রাশভারী গলায় বলেছিল, না, আসতে পারতাম না। তোমার দেখাশোনা করাটা আমার কাজ নয়। হ্যাঁ, কাল রাতে জ্বরের সময় আমি তোমার সঙ্গে ছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র তুমি আমাদের বাড়িতে আছো বলে। আর আমি চাইনি মা সারা রাত জেগে বসে থাকুক। আর স্যুপটা আমি আমার একজন কাস্টমারের জন্য বানিয়েছিলাম। অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল বলে তোমাকে দিয়ে দিয়েছি। যাই হোক, হয়ে গেছে তোমার কথা। কাজ আছে আমার, আসছি। শেষ কথাগুলো বানিয়ে বানিয়ে বলেই চারুলতা আর দাঁড়ায়নি উৎসবের সামনে, বেরিয়ে গিয়েছিল ঘরটা খালি করে। এই ছেলেটার সাথে বাড়তি কোনো কথাই জড়াতেই চায় না চারু। আর স্যুপ রান্না করেছে তো কি হয়েছে? তার মানে কি কনসার্ন দেখানো? মোটেই না। কথাগুলো জোর করে নিজের মনকে বুঝিয়েছিল, কিন্তু উৎসব সেদিন এইসব শোনার পরও আলতো হেসেছিল। উৎসব জানে চারু মিথ্যে কথা বলছে, হয়তো নিজের চিন্তা, নিজের ভালোবাসাটাকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু বেশি দিন এইভাবে দূরে সরে থাকতে পারবে না মেয়েটা। উৎসব ঠিক ফিরিয়ে আনবে চারুকে নিজের কাছে। সেদিন রাতে মা বাবা শুয়ে পড়ার পর চারুলতার সারা দিনের ব্যবসার হিসেব মেলাতে মেলাতে বেশ রাত হয়েছিল। তবে সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ উৎসবের মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। ছেলেটার আবার রাতে জ্বর আসেনি তো? সন্ধেবেলার পর তো আর খবর নেওয়া হয়নি। ওর কি একবার দেখে আসা উচিত? কথাটা ভেবেই জানে না কেন চারু নিজের মনে এসেছিল উৎসবের ঘরে। খুব আস্তে আস্তে ভেজানো দরজাটা খুলেছিল আলতো করে। অন্ধকারে আবছাভাবে দেখেছিল উৎসব গুটি গুটি মেরে শুয়ে আছে খাটে, ঘুমোচ্ছে নিশ্চয়ই। চারুলতা সেই সময় ধীর পায়ে ওর কাছে এসে ওর কপালে হাত দিয়েছিল স্থিরভাবে। না, গা ঠান্ডা। যাক, তার মানে জ্বর নেই ছেলেটার। কথাটা ভেবে মনটা শান্ত হয়েছিল চারু। এবার ফিরে যাচ্ছিল নিজের ঘরে নিশ্চিন্তে, কিন্তু উৎসব হঠাৎ পেছন থেকে ওর হাতটা ধরে ফেলেছিল। চারু এই মুহূর্তে বেশ ঘাবড়েই পিছনে ফিরে তাকিয়েছিল। ইস, ছেলেটা জেনে গেল ও এই রাত্রিবেলা ওকে দেখতে এসেছে। কথাটা ভাবতেই উৎসব শান্ত গলায় বলে উঠল, তুই আমার জন্য চিন্তা করিস চারু, তাই এসেছি সেখানে এত রাতে। ইউ স্টিল লাভ মি। আর আমিও তোকে। না, কথাটাকে উৎসবের শেষ হতে দিল না চারু। জোর করে নিজের হাতটা ছাড়িয়ে বলে উঠল, প্লিজ থামো। তুমি আমার জীবনে এক্সিস্টই করো না, এটাই সত্যি। কথাটা বেশ জোর গলায় বলে চারু বেরিয়ে এসেছিল উৎসবের ঘর থেকে। না, এইভাবে নিজেকে দুর্বল করতে পারবে না চারু। উৎসবের কথাগুলো সত্যি হতেও কোনোভাবেই দেবে না। কদিন এই ছেলেটার মুখোমুখি না হলেই সব আবার আগের মতন হয়ে যাবে। কথাগুলো ভেবেই চারু ঠিক করেছিল ও কালই বোলপুর যাবে মাসির বাড়ি। কটা দিন কাটিয়ে আসবে সেখানে। দরকার হলে ব্যবসা 2 দিন বন্ধ রাখবে, অসুবিধা নেই, কিন্তু আগে নিজের মনটাকে শান্ত করতে হবে। কথাগুলো ভেবেই চারুলতা পরের দিন ব্যাগ গুছিয়ে শহর থেকে দূরে একটা অন্য ঠিকানায় কদিনের জন্য চলে এসেছিল। স্মৃতিলেখার মুখে কথাটা জানতে পেরেছিল উৎসব। বুঝেছিল চারু ওর থেকে দূরে থাকার জন্যই বোলপুর গেছে। উৎসবের মনে নেই মুহূর্তে একটা ভারী পাথর চাপা কষ্ট হচ্ছিল। তাও বেশ কয়েকবার ও ফোন করেছিল চারুকে। অনেক চেষ্টা করেছিল নিজেদের দূরত্বটাকে শেষ করার, কিন্তু চারুলতা উৎসবের নাম্বার দেখেই ফোনটা কেটে দিয়েছিল প্রত্যেকবার। এই ছেলেটা ওর জীবনে কোথাও নেই, এই কথাটা যেন নিজের কাছেই মরিয়া হয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল চারু। যাই হোক, 7 দিন বোলপুর কাটিয়ে এলোমেলো নিজেকে কিছুটা গুছিয়ে চারুলতা অবশেষে কলকাতা ফিরেছিল। আবার কিচেন ওপেন করেছিল নিজের। এই সময় উৎসব চারুর আসার খবর পেয়ে সেই সন্ধেবেলায় দেখা করতে এসেছিল ওর সাথে। চারু সেই সময় ছাদে ছিল। সারাদিনের ব্যস্ততার পর একটু গান শুনছিল হেডফোনে, কিন্তু উৎসব ওর সামনে আসতে আবার সমস্ত হিসেব যেন এলোমেলো হয়ে গেল। আবার কেন এসেছে ছেলেটা? কি চাই ওর? কথাটা ভেবে কানের হেডফোনটা খুলে বেশ বিরক্ত হয়েই বলেছিল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? এই কথায় উৎসব সঙ্গে সঙ্গে বলেছিল, তোর কি ব্যাপার? কাউকে কিছু না বলে হুট করে বোলপুর চলে গেলি? আমি তোকে কতবার ফোন করেছি, একবার কি কথা বলা যেত না?
কথাগুলো আজ শেষ অধিকার দেখিয়েই বলল উৎসব। কিন্তু চারু এই কথায় আজ ভীষণ স্পষ্টভাবে বলল, ফোন না ধরার মানে কি তুমি জানো না? তার মানে আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি এরপরেও কেন এসেছো এখানে? আমি তোমাকে আজ শেষবারের মতো বলছি, আমার থেকে দূরে থাকো। প্লিজ যাও এবার, জাস্ট লিভ। কথাগুলো বেশ রুক্ষভাবে বলেছিল চারু, কিন্তু উৎসব এই সব কথা শুনে কষ্ট পেলেও কীরকম নিজের মনেই বলে উঠেছিল, যাব না আমি, কেন যাব? আমি জানি তুই আমাকে আজও ভালোবাসিস। আমার খারাপ সময় সারাক্ষণ আমার পাশে থাকা, আমার জ্বর হলে সারাটা রাত জেগে কাটিয়ে দেওয়া, আমার জন্য স্যুপ বানানো, রাতে সবার আড়ালে আমাকে দেখতে আসা, এইগুলো কেউ কারোর জন্য ফিল না করলে করা সম্ভব না। চারু, তুই নিজেকে আমাকে কেন ভুল বোঝাচ্ছিস? আমাদের একটা সুন্দর গল্প আছে চারু, তোর আর আমার গল্প, কেন সেটা তুই মানতে চাইছিস না? ভীষণ বেলাগাম হয়ে কথাগুলো বলেছিল উৎসব চারুর সামনে, কিন্তু চারুলতা আজ সেই কঠিন গলায় বলেছিল, ভুল আমি ভাবছি, ভুল তো তুমি করেছিলে 4 বছর আগে সেই রাতে, মনে নেই? পরের দিন আবার আমাকে বোঝাতে এসেছিলে সব যেন ভুলে যাই আমি। তাহলে এখন এইসব মিনিংলেস কথা বলছো কেন? আর আরেকটা কথা, তোমার জন্য যা যা করেছি, যতটুকু করেছি, সেটা আমার ভিতরের মানুষটা থেকে করেছি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে বা বিপদে পড়লে তাই করতাম, যদি সে আমার সামান্যতম চেনা হতো। আশা করি বোঝাতে পেরেছি আমার কথা, এবার প্লিজ এসো। কথাগুলো খুব রুক্ষ স্বরে বলেছিল চারু, কিন্তু উৎসব সেই মুহূর্তেও কাপা গলায় বলে উঠেছিল, তুই মিথ্যে বলছিস চারু, আমি তোর জীবনে আলাদাই সবার থেকে। আমি মানছি আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি, খুব হার্ট করেছি তোকে, তাই তুই আমাকে শাস্তি দেওয়ার জন্য এইসব করছিস, কিন্তু তুই আমাকে ভালোবাসিস। নইলে এতদিনে তোর জীবনে অন্য কেউ আসতো। কাকু কাকিমা তো তোকে কত করে বিয়ের কথা বলে, তুই তো রাজি হোস না, কারণ তুই মনে মনে এখনও আমার জন্যই ফিল করিস। আমি জানি সেটা। কথাগুলো বলতে বলতে উৎসবের অজান্তেই ওর চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। না, তারপর আর ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারেনি চারুর সামনে। খুব জোরে পা চালিয়ে এগিয়ে গিয়েছিল ছাদের দরজার দিকে, কিন্তু চারুলতা কয়েক সেকেন্ড স্তব্ধ ছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল উৎসবকে যেভাবেই হোক ভুল প্রমাণ করতে হবে, উৎসবকে বোঝাতে হবে ওর কোনো অস্তিত্ব চারুর জীবনে নেই। সেই জন্য সেদিন রাতেই মায়ের কাছে এসে বলেছিল, মাসি তোমাকে ফোন করে আগের মাসে আমার জন্য একটা সম্বন্ধের কথা বলেছিল না? এই কথায় স্মৃতিলেখা সঙ্গে সঙ্গে বলেছিল, হ্যাঁ বলেছিল তো। সন্দীপ সেন নাম ছেলেটার, কলকাতায় বাড়ি, স্কুল টিচার, তোর মেশোর বন্ধুর ছেলে। কিন্তু তুই তো সব শুনেও না করে দিলি। এই কথায় চারুলতা স্থির হয়ে বলেছিল, আমি রাজি বিয়ের জন্য, তুমি ওদের বাড়িতে আসতে বলো। কথাটা বলেই চারুলতা সেদিন নিজে ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তে একটা দম বন্ধ করা কষ্ট হচ্ছিল ভেতরে, কিন্তু চারুলতা সেই কষ্টটাকে স্বীকার করতে চাইছিল না। শুধু নিজের মনে বলছিল ওর জীবনে অন্য কেউ আসতেই পারে, এটাই হওয়া উচিত। ঠিকই ডিসিশন নিয়েছে আজ। এখনকার মতো এই পর্যন্ত থাকলো। এর অন্তিম পর্ব কাল দুপুর 2:30-তে আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।